যার যার কৃতকর্মের ফল তো তাকেই ভোগ করতে হবে, আর এটাই স্বাভাবিক। কে জানে কে কখন কিভাবে জড়িয়ে পড়ছে কোন অন্যায় কাজে, আর নিজে হাতেই তৈরি করছে নিজের মৃত্যুকূপ। অন্য কারোর ক্ষতি করতে গিয়ে নিজেরই অমঙ্গল ডাকে অনেকেই। আপনি দেখেছেন কি কখনো এমন অমঙ্গলের ডাক? কখনো কি জড়িয়ে পড়েছেন কোনো অন্যায় কাজে? নিজের কর্মফল নিজেই ভোগ করার জন্য আপনি প্রস্তুত তো? আরে ওই দেখ 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 জাপ দিছে। ধর ধর ওই আগা ওই যা যা ধর ধর আয় আয় আয়। আরে জাপ দিছে। আরে কি? আরে ধর না। আরে জানি না জাপ দিছে। আয় আয় আয়। এই ভাই আসেন। ধানমন্ডি লেকের ধারের রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছেন ফজর আলী। ঠিক সেই মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। নাইট ডিউটি ছিল তার। বয়স হয়েছে যথেষ্ট। শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস, যা নাকি বড় লোকের ব্যায়াম। প্রতিদিন ইনসুলিন নিতে হয়। মাসে একদিন বারডিমে গিয়ে পুরো মাসের ইনসুলিন একবারই নিয়ে আসে। বুদ্ধি করে এক মেডিকেলের ডাক্তারকে ধরে পাশ করিয়ে নিয়েছে। কিন্তু তাহলে কি হবে? কিছুতেই খাওয়া দাওয়া কম করতে পারেন না। ৩-৪ বেলা থালা ভর্তি ভাত পেটে পড়তে না পারলে শরীরে চলবে না, আর মিষ্টি পেলে তো কথাই নেই। মেডিকেলে যেই বিভাগে ফজর আলীর কাজ, সেখানে প্রায় বকশিস হিসেবে মিষ্টির বন্যা বয়ে যায়। তাই এত মিষ্টি খাওয়ার অপরাধটাকে ধামাচাপা দেওয়ার জন্য সকালের এই হাঁটা। বাড়ি ফেরার ভাড়াটাও মা, এক ঢিলে দুই পাখি আর কি। কিন্তু সাত সকালবেলা এই লেকের পাড়ে তাকে কে ডাকছে? তাও আবার মেয়ে মানুষের গলা। পেছনে ফিরে আরো অবাক হয়ে ফজর আলী। একটা মেয়ে, লাল টুকটুকে বেনারসি পরা, গা ভর্তি গহনা, এই সময় এই জায়গায় এরকম একটা বউ কি করছে? কেডা? তুমি কি আমারে ডাকো? হ্যাঁ দাদু, সেই কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পান না? দাদু, আচ্ছা আমারে কেন ডাকো? আমারে দিয়ে তোমার কি কাম? বলছি বলছি একটু জিরিয়ে নেই, দাঁড়ান। আচ্ছা, একটু বসবেন আমার সাথে? ও ওই যে চলেন না, ওই বেঞ্চটায় গিয়ে বসি। কিন্তু আমার তো বাড়ি ফিরতে হইব। সারা রাত জায়গা ছিলাম, এখন বাড়ি গিয়া যদি না ঘুমাই কাল। প্লিজ দাদু, আমি খুব বিপদে পড়েছি। এই মুহূর্তে কারো সাহায্য আমার খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, চলো। মেয়েটা এমন ভাবে দাদু দাদু করছে, কি এক মায়ায় ফজর আলী তার কথা শুনতে রাজি হয়ে যায়। বহু বছর অনেক চেষ্টা করেও বাচ্চা হয়নি ফজর আলীর। কত স্বাদ ছিল, ঘর ভর্তি ছেলে মেয়ে, নাতি পুতি, খিলখিল করবে। সাধ্য ছিল না, কিন্তু স্বাদ ছিল। কিন্তু কপালে না থাকলে আর কি করা। তাই দাদু ডাকটা শুনে কানটা জুড়িয়ে গেল ফজর আলীর। মেয়েটার সাথে তাই বেঞ্চে গিয়ে বসলো সে। আচ্ছা বলো, কি বলবা বলো। আমার নাম দীপা, আমার বাড়ি সিরাজগঞ্জে। আমি খুব বড় বিপদে পড়েছি দাদু। আমার এখন সাহায্যের প্রয়োজন। আমি একা কিচ্ছু করতে পারবো না। আপনি কি আমাকে সাহায্য করবেন? আচ্ছা কি করতে হইব সেইটা তো কও আগে। আমাকে সাহায্য করতে হলে যে আমার পুরো গল্প আপনাকে শুনতে হবে। আপনি কি শুনবেন? অনেক সময় লাগবো নাকি? কাল সারা রাত ঘুমাইনি। না না, খুব বেশি সময় নেব না। আমি এমনিতেই খুব চুপচাপ, বেশি কথা বলতে আমি নিজেই পছন্দ করি না। প্লিজ দাদু। কিন্তু তোমার পরনে বিয়ার পোশাক কেন? বিয়ার আসর থেকে ভাইকে আইসো নাকি? দেখো মাইয়া, আমি কিন্তু তোমার সাহায্য করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারুম না। সেই কথাই তো বলার চেষ্টা করছি, কিন্তু আপনি তো শুনছেনই না। ভয় পাবেন না, আমি পালাইনি, আমার বরই পালিয়ে গেছে।
ফজর আলীর তো চক্ষু চড়ক গাছ। মেয়েটা বলে কি? এত মিষ্টি মেয়েটাকে ফেলে ওর বর পালিয়ে যাবে? তাই কখনো হয় নাকি? আচ্ছা, মেয়েটা তাকে বোকা বানাচ্ছে না তো? আবার কোনো ঝামেলায় ফেলে দেবে না তো? অবশ্য মেয়েটাকে দেখে মনে হচ্ছে না যে সে বাটপার গোছের কিছু। আর এমন ভাবে দাদু দাদু করছে, না, আর পারা যাচ্ছে না। শুনতেই হবে তার কাহিনীটা কি। তোমার বর তোমারে ফেলা পালাই গেছে। তার বিয়া কইরা পালাইছে নাকি না কইরাই পালাইছে? বিয়ার করলো কই? তা আমারে কি করতে হইব সেটা এবার কও দাদু ভাই। আমি প্রতিশোধ নিতে চাই, আর আপনার আমাকে সাহায্য করতে হবে। দেখো দেখি আজকালকার পোলা পাইন, জানা নাই শোনা নাই বিয়া করতে ঝাঁপায় পড়লো। এমন খাম খেয়ালি করলে জীবন চলে দাদু ভাই? যা হয়েছে ভালো হয়েছে, এখন যাও, তুমি তোমার বাপ মার কাছে ফিরে যাও দাদু ভাই। আমার যে বাড়ি ফেরার আর কোনো রাস্তা নেই দাদু। আমাকে যে ও এভাবে ঠকাবে আমি তো তা বুঝতেও পারিনি। বাড়িতে যত গহনা টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে আমি বের হয়ে এসেছিলাম। বাড়ির কেউ আমার মুখও দেখবে না। ওইটা তোমার মনের ভয় দাদু ভাই। বাপ মার কাছে সন্তান অন্যরকম জিনিস রে দাদু ভাই। এত সময় পর তোমারে কাছে পাইলে দেখবা ওগুলো হুশ থাকবো না, সব ভুলে যাইব রে দাদু ভাই। কিন্তু আমি যে আর ফিরে যেতে পারবো না দাদু। ওই পথে আমার আর ফেরা হবে না, কোনোদিন না, কোনোভাবেই না, কিছুতেই না দাদু, কিছুতেই না। কিন্তু কিন্তু আমি যে আর ফিরে যেতে পারবো না দাদু। ওই পথে আমার আর ফেরা হবে না, কোনোদিন না, কোনোভাবেই না, কিছুতেই না, কিছুতেই না দাদু। দীপার কান্না দেখে ফজর আলীর চোখও ভিজে আসে। আহারে, খুব কষ্ট পেয়েছে মেয়েটা। ও যেই ছেলেটার কথা বলছে সেই ছেলেটা সম্ভবত অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে দীপার সঙ্গে। কিন্তু আজকাল তো এটা খুব স্বাভাবিক বিষয়। বিশ্বাসঘাতকতা, প্রতারণা, আজকাল তো এগুলো প্রেমেরই আরেক রূপ। আর তাই তো বেড়েই চলেছে প্রতিশোধ দেবার স্পৃহা। তবে তো দীপার প্রতিশোধ নিতে চাওয়াটাও কোনো অন্যায় নয়। এটা তার ভালোবাসা বহিঃপ্রকাশের একটা মাধ্যম। তবে তো দীপার প্রতিশোধে ফজর আলী তাকে সাহায্য করতেই পারে। ফজর আলীর যদি সন্তান থাকতো তবে তো দীপার মতো একটা নাতনিও তার থাকতে পারত। ফজর আলী কি সাহায্য করবে দীপাকে? আচ্ছা, কি সাহায্য চাইতে পারে দীপা ফজর আলীর কাছে? ফেরার জন্য তো ঘর ছেড়ে বেরিয়ে আসিনি দাদু। আমি আর ফিরে যেতে পারবো না। কিন্তু তুমি যে কামে ঘর ছেড়ে আসছিলা, বাপ মা ছেড়ে আসছিলা, এইটাও তো হয় নাই। তুমি এখন বাড়ি ফেরা না গেলা কই যাইবা, কি করবা, কি খায়া বাঁচবা? আজকালকার পোলাপান জীবনটারে যত সহজ ভাবে, জীবনটা অত সহজ না রে দাদু ভাই। কার কাছে যাওয়ার কথা বলছেন? বাবা মার কাছে? তাদের ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েই তো একজনকে ভালোবেসেছিলাম। বাবা মার ভালোবাসাকে যথেষ্ট মনে করিনি, সেই জন্যই তো আর একজনের টানে ঘর ছাড়া হয়েছিলাম। ভেবেছিলাম সব ভালোবাসা আমি একজনের কাছেই পাবো, সেই একজনই আমাকে সবকিছু দিয়ে ভরিয়ে দেবে। কিন্তু 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 এত বড় ভুল আমি কেন করলাম, কিভাবে করলাম? আমি এখন কার কাছে যাব? বাবা মাকে তো আমি আর ভালোবাসি না। ভালোবাসলে কি আরে অমানুষটার জন্য তাদেরকে অস্বীকার করে চলে আসতে পারতাম? এটা তো অভিমানের কথা দাদু ভাই। আস্তে আস্তে সব অভিমান চলে যাবে, কিচ্ছু মনে পড়বো না এক সময়। আমি ভুলতে পারবো না দাদু। আমার সাথে কি হয়েছে তা আপনি কল্পনাও করতে পারবেন না।
আপনি যদি বুঝতে পারতেন তাহলে তাহলে অন্তত এসব কথা আমাকে বলতেন না। আচ্ছা আচ্ছা, কি হয়েছে এটা আগে বলো, আমার সব খুলে বলো তুমি। বলছি, আমি যাকে ভালোবেসে সবকিছু ছেড়ে চলে এসেছিলাম তার নাম রিপন। ও ঢাকাতে একটা বেসরকারি ব্যাংকে চাকরি করে। তার সাথে আমার পরিচয় অনেক আগে। হঠাৎ একদিন একটা ভুল নম্বরে কল চলে যায়। তখনও ভার্সিটিতে পড়তো। প্রথম দিন কথা বলেই ওকে আমার খুব ভালো লেগে যায়। আমিও বুঝতে পারি যে ওরও আমাকে ভালোই লেগেছে। এভাবে এভাবে চলতে চলতে আমাদের সম্পর্ক গভীর হতে থাকে। আর এই 6 বছরে ওকে আমি অসম্ভব ভালোবেসে ফেলেছিলাম। 6 বছর? হ্যাঁ দাদু, 6 বছর। এর মধ্যে আমাদের দেখা হয়, সম্পর্ক আরো গভীর হতে থাকে। ও প্রায় আসতো আমাদের সিরাজগঞ্জে, ছুটি পেলেই চলে আসতো। একবার বাবার কাছে ধরা পড়ে যায়। আমার বাবা এই ফোনে হওয়া প্রেমে বিশ্বাসী না। আমাকে পরিষ্কার জানিয়ে দেয়া হলো ওকে ওর পরিবারের লোকজনদের নিয়ে বাড়িতে এসে কথা পাকাপাকি করে যেতে হবে, না হলে ওর সাথে আমাকে সম্পর্ক রাখতে দেবে না। তো হ্যাঁ, কি তোমাকে বাড়ি আসছিল? তখন আমাকে কত সুন্দর করে বোঝালো যে ওর পড়াশোনা শেষ না হলে ও যদি বাড়িতে বিয়ের কথা বলে তবে নাকি ওকে বাড়ি থেকে বের করে দেবে। ও চাকরি পেলে তবেই নাকি আমার কথা ওর বাসায় বলতে পারবে, তার আগে না। আমিও তাই মেনে নিলাম। আমার বাবা একথা শুনেই বলেছিল এই ছেলে ফ্রড, প্রতারক, এখনো সময় আছে, নিজেকে সামলাও। আমাকে অনেকটা বাড়িতে আটকে ফেললো। সেই তখন থেকে বাবা মা আমার সব থেকে বড় শত্রু হয়ে গেল। আর রিপন, সে হয়ে গেল আমার সবচেয়ে আপন। আমি তবুও লুকিয়ে লুকিয়ে ওর সাথে যোগাযোগ করতাম, ওর লুকিয়ে দিয়ে যাওয়া একটা ফোন থেকে। তারপর কি হইল দাদু ভাই? একদিন ও চাকরি পেল। সেদিন যে আমি কি খুশি হয়েছিলাম আপনাকে কি বলবো দাদু। আমাদের কষ্টের দিন শেষ হতে যাচ্ছিল, কিন্তু তারপর থেকে যতই ওকে বলি বিয়ের কথা ও ততই দূরে দূরে পালাতে থাকে। কেমন যেন বদলে যায় ও। আমার খুব কষ্ট হতে থাকে। একদিন ও আমাকে বলে ওর বাসা থেকে আমাদের সম্পর্কটা মেনে নেবে না। ওর মার নাকি আমাকে পছন্দ না। আমার বাবার কোটি কোটি টাকা নেই, আমি দেখতে ভালো না, আমার গায়ের রং দুধে আলতা না, তাই নাকি ওদের বাড়ির কারোরই আমাকে পছন্দ না। তোমারই পছন্দ না? এইটা কিরাম কথা কইছে সে? কি সুন্দর ফুটফুটে মাইয়া তুমি। তোমার বাবাই ঠিক কইছিল, হ্যাঁ আসলে 2 নম্বর লোক, তোমার থেকে ছাড়া পাওয়ানোর লেগা হ্যাঁ এসব কথা কইছে। তারপরও তুমি তার সাথে সম্পর্ক রাখলা? হ্যাঁ, আমি কোনোদিন ভাবিনি যে ও ছাড়া অন্য কারোর সাথে আমাকে জীবন কাটানো লাগবে। ওর সাথেও আমি কাউকে কল্পনা করতে পারতাম না। আর রিপনও আমাকে খুব ভালোবাসতো। আমরা ঠিক করেছিলাম আমরা পালিয়ে বিয়ে করব, কিন্তু আমি আবার বাসায় ধরা পড়ে যাই। ওদের ফ্যামিলির কথাবার্তা শুনে আমার বাবার মাথা গরম হয়ে যায়। বাবা একদিন ওদের বাড়িতে গিয়ে ওদের সবাইকে খুব অপমান করে আসে। বাড়ি ফিরে সেদিনই আমার বিয়ে ঠিক করে ফেলে। আমরা দুজন ঠিক করি আমরা আমার বিয়ের দিনই পালিয়ে গিয়ে বিয়ে করব। ও, তার মানে তুমি তোমার বিয়ার আসর থেকে পালায় আসছো, সেই জন্যই তোমার পরনে সাজ পোশাক। এতটুকুতেই অবাক হচ্ছেন দাদু? অবাক হওয়ার তো এখনো অনেক বাকি। আচ্ছা, দীপা এভাবে কথা বলছে কেন? কি ঘটেছিল ওর সাথে? ওর গল্পটা আর সব সাধারণ গল্পের মতো তো মনে হচ্ছে না। সেই একই প্রেমের ঘ্যান ঘ্যানানি, 2টি ছেলে মেয়ের অবুঝ মনের গল্প, যার শেষ সবারই জানা। হয়তো
হয়তোবা এমনও হতে পারত দুজন নিজেরাই তাদের সুতীব্র টানে একসাথে ঘর বেঁধে পরস্পর পরস্পরের একমাত্র সহায় হয়ে জীবনযাপনের সিদ্ধান্ত নেবে, যা এই গল্পে হয়নি বলেই ধারণা করা যাচ্ছে। অথবা একজন শিকার হবে অন্যজনের প্রতারণার বা বিশ্বাসঘাতকতার। কিন্তু তাতে করে কি এমন প্রতিশোধের উপায় খুঁজে বের করছে দীপা, যার জন্য তার একটা অচেনা অজানা মানুষের সাহায্য প্রয়োজন হয়ে পড়েছে? ফজর আলীর সাথে দীপার কি কোনো যোগসূত্র আছে? সে তো অন্য কারো সহযোগিতাও নিতে পারত। অথবা এই অবুঝ প্রেমের সামান্য ব্যর্থতার জন্য সে নিজেই রিপনকে শাস্তি দিতে পারত। কিন্তু কি প্রতিশোধ নিতে চায় দীপা? ফজর আলী বা তার জন্য কি করতে পারবে? ফজর আলী আর দীপা দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে থাকে, মাথা নিচু করে কি কি সব যেন ভাবতে থাকে। কিন্তু তার চোখ নিশ্চুপ থাকে না, তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। ফজর আলী মাঝে মাঝেই দীপার মুখের দিকে তাকাচ্ছে, আবার পরক্ষণেই চোখ সরিয়ে নিচ্ছে। দীপার ডুকরে ডুকরে কেঁদে ওঠা মুখটা ফজর আলী আর সহ্য করতে পারছে না। দীপার সাথে আর কি হয়েছে তা জানার প্রবল ইচ্ছায় আর থাকতে না পেরে বলে ওঠে ফজর আলী, আরে আরে কাঁদে না রে দাদু ভাই, কাঁদে না, থামো দেখি। আরে আরে কাঁদলে কি আর সব উঠে আইবো? আরে দেখি তাও থামে না। আচ্ছা আচ্ছা, তোমার গল্পটাকে শেষ করবা তো নাকি? গল্পের আর শেষ কি? পরশু রাতে আমার বিয়ে হবার কথা ছিল। সবাই যখন বিয়ের কাজে ব্যস্ত, আমি তখন চুপ করে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসি। খানিক দূরেই রিপন আমার জন্য অপেক্ষা করছিল। আসার আগে যত টাকা পেরেছি নিয়ে এসেছিলাম, আর সব গয়না তো আমার পরনেই ছিল। রিপন বলেছিল ওর কাছে কোনো টাকা পয়সা নেই, একটা নতুন সংসার, তার কত খরচ। তাই আমিও ওর উপরে চাপ ফেলতে চাইনি। খানিক দূরে এসে যখন দেখলাম রিপন দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছিল সেই মুহূর্তে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আমি আনন্দে ওকে জড়িয়ে ধরলাম। তারপর আমাকে ঢাকাতে নিয়ে আসে। তারপর দাদু ভাই থামো দেখি, থামো থামো থামো। আরে কাঁদে না। আরে আরে কি হয়েছিল তারপর? ও আমাকে ঠকিয়েছে দাদু, ও আমাকে ঠকিয়েছে। ও আমাকে বিয়ে করেনি। দেখো দেখি হারামজাদা সাহস কোথায়? বিয়ে করবি না তো মায়েরারে ভাগায় আনার কি দরকার ছিল? তোমারে ভাগায় আনলো কেন? বিয়ে করবো না তো ভাগায় আনলো কেন? কিছু কইছে তোমারে? কিন্তু ও প্রতিশোধ নিতে চেয়েছিল। আমার বাবা ওকে, ওর পরিবারকে অপমান করেছিল। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে আর আমার বাবা মাকে অপমান করার জন্য ও এমন করেছিল। আরো তাতে সার্থক। আসলে তো ও কোনোদিন আর পরিবারের কারো কাছে আমার কথা বলেইনি। আমাকে মিথ্যা বলেছিল। ও আমাদেরকে শেষ করে দিয়েছে, পুরোপুরি শেষ করে দিয়েছে। আমাকে এক ধাক্কায় রাস্তায় নামিয়ে দিয়েছে। ধুলোর সাথে মিশে গেছি আমরা। এইরকম যে হইব এইটা তোমার আগেই বোঝা উচিত ছিল দাদু ভাই। এত কিছু জেনেও তুমি তার লগে সংসার করবা,
এরকম একটা সিদ্ধান্ত নিলা কি করে তুমি? এত বেকুব হইলে কি আর চলে? তা যাই হোক, ঢাকায় নিয়ে আসা হ্যাঁ তোমার লগে কি করছিল? কি করছিল তোমার লগে? তুমি সবকিছু টের পাইলা কখন? কিভাবে টের পাইলা? কথা কও। এই দাদু ভাই, তুমি এমন করতেছো কেন? কথা কও দাদু ভাই। দীপা কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে থাকে। ওর সারা শরীর থরথর করে কাঁপতে থাকে, ছটফট করতে থাকে সে। ফজর আলী খুব ভয় পেয়ে যায়, আর এরই মধ্যে আশেপাশের লোকজনের চোখেও পড়তে শুরু করেছে বিষয়টা। এই কোন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল ফজর আলী? আর দীপাই বা কেন এমন করছে? ওর শরীরের কাপড়গুলো থাকছে না ঠিক মতো। ফজর আলী খুব অস্বস্তিতে পড়ে যায়। তারপর আর না থাকতে পেরে ধমকে ওঠে ফজর আলী। এই মাইয়া, তুমি এমন করতেছো কেন? তুমি তো দেখি আমার বিপদে ফেলাই দিবা। তুমি তুমি ঠিক করে কইবা, তুমি ঠিক করে কইবা তুমি কি চাও, নইলে কিন্তু আমি চলে যাবো কইলাম। না না, আপনি যাবেন না, যাবেন না। আপনি আমাকে আমাকে সাহায্য না করে আপনি যাবেন না, যেতে পারবেন না, যাবেন না। দেখো, আর একটাও বাড়তি কথা না কইয়া আমার কি করতে হইব সেইটা কও তুমি। রিপনকে মেরে ফেলতে হবে। কি কি কইলা? হ্যাঁ, রিপনকে মেরে ফেলতে হবে, মেরে ফেলতে হবে ওকে। কি কইতাছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? তুমি কি কইতাছো বুঝা কইতাছো? হ্যাঁ, আমি বুঝেই বলছি। আপনি আপনি ওকে মেরে ফেলুন, খুন করে ফেলুন ওকে। ছেঁকা খাইছো তুমি, আর খুন করে জেলে যাবো আমি? আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে নাকি? এই সামান্য কারণে আমি একটা মানুষের জীবন নিয়ে আনিমু? সামান্য কারণ নয়, সামান্য কারণ নয় দাদু। আমি আপনাকে যেটুকু বলেছি এর বেশি আর কিচ্ছু বলতে পারবো না। কিন্তু কিন্তু আপনাকে এই কাজটা করতেই হবে, করতেই হবে আপনাকে। আমি পারুম না। আরে এটা কোনো কথা হইল নাকি? আমার তোমার কোনো কথা শোনাই উচিত হয় নাই। কেন যে মায়াই পড়ে এতক্ষণ তোমার পেশাল শুনলাম। ধরো, আমার সকালের ঘুমটাই মাটি হয়ে গেল। এই মায়া, যাও দেখি, যাও তুমি তোমার রাস্তা মাপো, যাও। কারোর চোখে পড়ার আগেই ফজর আলী দীপাকে এক প্রকার ধাক্কা মেরে ওখান থেকে চলে যায়। দীপা অনেক হাতে পায়ে ধরে ফজর আলীর, কিন্তু ফজর আলী কোনো কথাই শুনতে চায় না। তারপর দীপা ওখানেই পড়ে থেকে হাউ মাউ করে কাঁদতে থাকে। পালাতে হবে ফজর আলীকে, এখান থেকে তাকে পালাতেই হবে। দীপা কোন কথা চেপে যায় ফজর আলীর কাছ থেকে? কেন বলতে পারবে না সে সব কথা? কি কথা লুকিয়ে আছে দীপার আর্ত চিৎকারে? না, জানতে চায় না। ফজর আলী আর কিছুই জানতে চায় না। ফজর আলী ওখান থেকে পালিয়ে বাঁচতে চায়, কিন্তু কেন? শুধুই কি মানুষ হত্যার ভয়ে, নাকি এর পেছনেও লুকিয়ে আছে গভীর কোনো রহস্য? বাড়ি ফিরেও ফজর আলী স্থির হতে পারে না। সারাক্ষণ মনের মধ্যে দীপার কান্নার আওয়াজ ভেসে বেড়াচ্ছে। অদ্ভুত এক অনুশোচনায় বিক্ষিপ্ত হয়ে আছে তার মন। না ঘুমাতে পারল, না খেতে পারল। কেউ কথা বলতে আসলে তার সাথে দুর্ব্যবহার করছে। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে বিকেল হলো, তবু কিছুতেই স্থির হতে পারছে না সে। ফজর আলীর মনে এই অনুশোচনা কিসের? এই অনুশোচনার সাথে ফজর আলীর আদৌ কি কোনো সম্পর্ক আছে? তিক্ত বিক্ষিপ্ত মন নিয়ে বিকেলে ডিউটিতে গেল ফজর আলী। কয়েকটা বডি পড়ে আছে, ডাক্তার আসলে কাজ শুরু হবে। এই মন নিয়ে কি কাজ হয়? ফজর আলীর মনে হচ্ছে ছুটে বেরিয়ে যেতে, কিন্তু কোথায় যাবে সে? কোথায় গেলে মুক্তি পাবে এই অনুশোচনা থেকে? এই জীবনে মুক্তি হবে কি তার?
ওই ইলিয়াস, আজ কটা বডি আছে রে? বেশি না, সাইডটা। তা তো কমই আছে। ওই কখন আছে রে? আর কেসটা কি? আইসে তো হেই ভোরবেলা, আপনি যাওয়ানের খানিক বাদী। 2টা মার্ডার, একটা পানিতে ডুবে মরছে আর একটা সুইসাইড। সুইসাইড? সুইসাইড না রে বেটা, এতদিনে কথাও ঠিক করে কইতে শিখলি না। বল সুইসাইড। ওই হইল চাচা, সুইসাইড সুইসাইড। সব বেটা, তুই আর মানুষ হইবি না কোনোদিন। ওই ডাক্তার আইবে কখন? ইন্টার্ন ডাক্তারদের মিছিল চলতেছে, 10টার আগে তো আইতে পারবো বলে মনে হয় না। আরে ধ্যাত্তেরি, ভাবলাম চট জলদি কাম শেষ করে বাসায় যাবো, তার হইল না। কেন চাচা, আপনার শরীরটা কি ভালো না? না মানে ওই আর কি। হ, বয়স তো আর আপনার কম হইল না। 2 দিনের ছোকরা আমার লোকে মস্কর করস তুই? কানের উপরে একখান দিমু, জানি যে কাজ করে গিয়ে যা। ফজর আলী সবার সাথে এরকম খিটখিট করতে থাকে, কিন্তু কাজের চাপেই হোক বা মানুষের কথার ভিড়ে। ফজর আলী আজ সকালের বাজে অভিজ্ঞতার কথাটা অনেকটাই ভুলে যায়। প্রায় 10:30টার দিকে ডাক্তার আসে। ফজর আলীকে নেমে পড়তে হয় কাজে। ফজর আলীর কাজটা কি সেটা গল্পের এই পর্যায়ে বলা যেতে পারে। ফজর আলী একজন ডোম, লাশ কাটা ঘরে লাশ কাটাই তার কাজ। সঙ্গে একজন ডাক্তার থাকেন ঠিকই, কিন্তু সব কাজই তাকে করতে হয়। ডাক্তার শুধু দেখে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট লিখে দেয়, এদেশের যে নিয়ম আর কি। যান্ত্রিক রোবটের মতো ফজর আলী লাশগুলো কাটতে থাকে। অবশ্য এই কাজে ইমোশনাল হলে তো আর চলে না। বেশি তো না, মাত্র 4টা লাশ, এর মধ্যে 2টা ছেলের লাশ আর বাকি 2টা মেয়ে। ছেলে দুটোর লাশ কাটা হয়ে গেছে, সাধারণ মার্ডার, গুলি করে হত্যা। একটা মেয়েরও রিপোর্ট শেষ, অল্প বয়সী মেয়ে, পরীক্ষায় ফেল করে বিষ খেয়ে সুইসাইড। আর আরেকটা লাশ কেটে ফেললেই ফজর আলীর কাজ শেষ। যত রাতই হোক, আজ সে বাড়ি ফিরবে। কতদিন হয়ে গেল রাতের ঘুমের স্বাদ পায়নি ফজর আলী। ফজর আলী শেষ লাশটা কাটতে থাকে। নদীতে পাওয়া গেছে এই লাশটা, সম্ভবত এটাও মার্ডার কেস। ডাক্তার বডির মুখ হাত পা নেড়ে পরীক্ষা করতে থাকে, আর ফজর আলী টুকরো টুকরো করছে মেয়েটার শরীর। একে একে বের করে আনছে ফুসফুস, কিডনি, লিভার। ডাক্তারদের মতো অত আয়েশ করে নেড়ে ঘেটে দেখার ধৈর্য তার নেই। কিন্তু ডাক্তার হঠাৎ এত উত্তেজিত হয়ে পড়ল কেন? আরে এটা তো রেপ কেস বলে মনে হচ্ছে, দেখি তো। ফজর আলীর মেজাজটাই চড়ে যায়। এবারে বডিটার পেছনে প্রচুর সময় বের করবে এসব ডাক্তার। এসব রেপ কেস পেলেই যেন ডাক্তারদের আগ্রহ আরো বেড়ে যায়। ডাক্তারেরা কি যে মজা পায় হেরাই জানে। একটা মরা সেরা বেড়া লাশ নেয়া এত খুঁটা খুঁটা দাহনের কি আছে? যত সুমরামি। ফজর আলী ভীষণ বিরক্ত বোধ করে। কিছু বলাও যায় না, আবার সহ্য করা যায় না এমন অবস্থা। লাশটার দিকে তাকাতেও তার যেন কেমন লাগছে। এই প্রথম জীবনে, এই প্রথম এই লাশ কাটা ঘরে তার গা গুলুচ্ছে। কখন যে বের হতে পারবে সে এখান থেকে। কিন্তু হঠাৎ করে চোখ পড়ে যায় মেয়েটার দিকে। মেয়েটার শরীরটা তো এতক্ষণ তার সামনেই পড়েছিল। চোখ পড়ল মেয়েটার মুখে, আঁতকে ওঠে ফজর আলী। এ কি? এ তো দীপা, সকালে সেই মেয়েটা। থরথর করে কাঁপতে থাকে ফজর আলী। এটা কিভাবে সম্ভব? সকালের কৌতূহলগুলো আবার ফজর আলীকে ঘিরে ধরতে থাকে। কি এমন হয়েছিল ওর যে ওকে মেরে ফেলা হলো? কে মারলো ওকে? রিবন ও সেই প্রতারক প্রেমিক? নিস্তব্ধ নিথর দাঁড়িয়ে থাকে ফজর আলী। ডাক্তার রিপোর্ট তৈরি করতে থাকে। ফজর আলী আর পারছিল না দাঁড়িয়ে থাকতে, ছুটে বেরিয়ে যায় লাশ কাটা ঘর থেকে। তারপর জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে তার। কি গো ফজল চাচা, এত হাঁপাইতেছেন কেন? শরীর কি বেশি খারাপ লাগতেছে? ওই লাশটা কখন আছে এখানে? কোন লাশটা? আহা,
আর নদীতে পাওয়া গেছে ওই লাশটা। ও ওইটা ওইটা তো এসে ভোরবেলায় আপনি যাওয়ানোর পরপরই। কেন কি হয়েছে? এ কিভাবে সম্ভব? এটা কেমনে সম্ভব? কেমনে? কেন চাচা কি হয়েছে? কিছু না, কিছু না। আচ্ছা, পুলিশ আইছিল? হ আইছিল তো, পুলিশই তো বডি দিয়া গেল। কোথায় পাওয়া গেছে লাশটা? ওরা কিছু বলছে? যমুনা নদীতে ঝাঁপাইয়া পড়ছিল নাকি। নিজে ঝাঁপ দিছে নাকি কেউ ওরে ফেলাই দিছে? এইসব যাই না, আপনি কি করবেন? এত ফ্যাস ফ্যাস করতেছস কেন? যা কইতাছি ঠিকঠাক উত্তর দে। ওই আশেপাশের মানুষ নাকি দেখছে, হ্যাঁ নিজেই নাকি ঝাঁপ দিছে। এটা কি, এটা কি করে হয়? কিছুই তো মিলাতে পারতেছি না। তাইলে আমার লোকে কথা কইল কে? কি আমার লোকে কথা কইল? কি হয়েছে চাচা মিয়া, আপনি এমন করতেছেন কেন? আরে ওই তো ডাক্তার সাহেব আয়া পড়ছে। স্যার রিপোর্ট হয়ে গেছে? হ্যাঁ, 2টা মার্ডার, একটা সুইসাইড আর একটা রেপ কেস। স্যার, রেপ কেসটা? হ্যাঁ, ওটা মেবি গণধর্ষণ। আমার কাছে তো আমি করে দিয়েছি, বাকিটা এখন পুলিশ দেখবে। দীপা গণধর্ষণের শিকার হয়, কিন্তু এসব কিছুই তো দীপা ফজর আলীকে বলেনি। তবে কি দীপা যেই কথাটা ফজর আলীর কাছ থেকে গোপন করেছিল সেটাই কি এটা? আর দীপার সাথে যখন তার দেখা হয় তখন তো সে মৃত। তবে কার সাথে কথা হয়েছিল ফজর আলীর? নাকি সে ভুল দেখছে? সারাদিন দীপার কথা ভাবতে ভাবতে লাশটাকে দেখুন তার চিনতে ভুল হয়েছে। হয়তো তাই হবে, কিন্তু তার এই ভুলটা ভাঙাতে হবে। তাকে এক্ষুনি ফিরে যেতে হবে সেই লাশ কাটা ঘরে। ফজর আলী ছুটে যায় লাশ কাটা ঘরে। ঘরের 4টা টেবিলে 4টা লাশ রাখা। সব শেষ লাশটার দিকে ধীর পায়ে এগিয়ে যায় ফজর আলী। সাদা কাপড়ে ঢাকা রয়েছে লাশটা। ফজর আলী এগোতে থাকে আর মনে প্রাণে খোদাকে ডাকতে থাকে। তার ধারণা যেন ভুল হয়, এই লাশটা যেন দীপার লাশ না হয়। কিন্তু ফজর আলীর মাথা ঘুরছে কেন? চোখের সামনে সবকিছু এরকম ঝাপসা হয়ে যাচ্ছে কেন? অস্পষ্ট অস্পষ্ট কিসব যেন ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে দিয়ে। এসব কি হচ্ছে? এরা কারা? ফজর আলীর পুরো দুনিয়াটা বন বন করে ঘুরতে থাকে। তারপর পা অবশ হয়ে আসে। সে ক্রমাগত ঢলে পড়তে থাকে। তারপর লাশ কাটা ঘরের পাশেই পড়ে যায় ফজর আলীর নিথর দেহ। আর তার চোখের সামনেই যেন ঘটে যেতে থাকে মর্মান্তিক এক দৃশ্য। এটি কার বাসা রিপন? এটা এটা আমার এক বন্ধুর বাসা। সে বাড়িতে নেই? না, বাড়িতে নেই। আমাদের বিয়ে কখন পড়ানো হবে? এই তো আমার বন্ধু কাজী ডাকতে গেছে, কাজী আসলেই আমরা বিয়ে করে নেব। এই বাড়িতে আর কে কে থাকে? আমার 4 বন্ধু থাকে, ওরা সবাই মিলে আমাদের বিয়ের আয়োজন করতে গেছে, এখনই চলে আসবে। আমরা বিয়ের পরে কোথায় থাকবো? আপাতত এখানেই থাকবো। এখানে থাকবো এতগুলো ছেলের সাথে? তাছাড়া যে আর কোনো উপায় নেই জান। এখন থেকে, এই মুহূর্ত থেকে নিজেকে প্রস্তুত করো। সামনে অনেক কিছু সহ্য করতে হবে, অনেক কিছু মেনে নিতে হবে। স্ট্রাগল তো শুরু মাত্র। হ্যাঁ, আমাদের দুজনকেই অনেক কষ্ট করতে হবে। তবে আমার মনে হয় আমাদের বেশি দিন কষ্ট করতে হবে না। আমরা খুব তাড়াতাড়ি সুখের মুখ দেখব। আর দেখো, একদিন আমাদের বাবা মা ঠিক আমাদের মেনে নেবে। দুজনকে কষ্ট করতে হবে না দীপা, একজনের কষ্টই যথেষ্ট। আমি যে কোনো কষ্ট করতে পারবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমাকে কষ্ট করতে দেব না। তোমার ভাগ্যের সব কষ্ট আমার। আমার ভাগে যে আর কোনো কষ্ট নেই। আমার ভাগের কষ্ট তো আমি করেই ফেলেছি। তোমার বাবা আমাকে সেই কষ্ট দিয়েছে। তুমি এখনো ভুলতে পারোনি না? ওসব ভুলে যাও না প্লিজ। আমরা তো ওসব ভুলেই নতুন করে জীবন শুরু করতে চেয়েছি। আর
এসব মনে রাখলে আমরা তো কোনোদিনও শান্তি পাবো না। আমরা দুজনেই নতুন জীবন শুরু করব, কিন্তু একসাথে নয়, আলাদা আলাদা। মানে আমার জীবনে তোমার কোনো স্থান নেই। তোমার বাবা যা করেছে আমার সাথে তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এসব এসব তুমি কি বলছো রিপন? ঠিক বলছি। খুব বিয়ের স্বাদ জেগেছিল না? আজকালকার মেয়ে হয়ে তোমার চিন্তা ভাবনা এত ব্যাকডেটেড, আর তোমার মতো মেয়েকে বিয়ে করবো আমি কোনোদিনও না। দীপা, তুমি মনে হয় এতদিনও আমাকে বোঝোনি। আরে বোকা মেয়ে, তোমাকে বিয়ে করার কোনো উদ্দেশ্যই আমার ছিল না। তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগতো, তাই সময় কাটিয়েছি, ব্যাস। আর তোমার মতো কত মেয়ের সাথেই তো আমার এরকম সম্পর্ক ছিল, কিন্তু তাদের কেউই তোমার মতো বোকা না। তুমি খুব বেশি বোকামি করে ফেলেছ। এখন এর মাসুল তোমাকে দিতেই হবে। আমি 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 বিশ্বাস করতে পারছি না। তুমি তুমি এত কথা বলছো? এসব কথা তুমি বলতে পারছো? বিয়ে যখন করবেই না, তবে আমাকে এখানে নিয়ে এলে কেন? বলো, কেন নিয়ে এলে এখানে? উত্তর দাও। তোমার বিয়ের স্বাদ মেটাতে খুব শখ হয়েছিল। হ্যাঁ, দাঁড়াও। আয় আয়, তোরা ভিতরে আয়। না না, তুমি আমার সাথে এমন করতে পারো না। আমাকে যেতে দাও, প্লিজ প্লিজ, আমাকে যেতে দাও। আমি আর কোনোদিন তোমার সাথে যোগাযোগ করব না। প্লিজ রিপন, প্লিজ, আমার এত বড় ক্ষতি তুমি করো না। আমাকে বাঁচাও, কেউ প্লিজ আমাকে বাঁচাও, বাঁচাও। যতই চিৎকার করো না কেন, বাঁচাও। এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না, কেউ না। দোস্তরা, চলো শুরু করি। রিপন আর তার বন্ধুরা মিলে ঝাঁপিয়ে পড়ে দীপার উপর। রিপনের যত রাগ, সেগুলো যেন সঞ্চারিত হয় ওর পাষণ্ড বন্ধুগুলোর মাঝেও। অমানবিক নির্যাতন চলতে থাকে ঘন্টার পর ঘন্টা। নির্মমতার সীমা সংজ্ঞা হারিয়ে চলতে থাকে 5-5টি দানবের উল্লাস। নরপশুগুলো শুধু দীপার সম্ভ্রম নষ্ট করেই ক্ষান্ত হয়নি, তার সারা শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দীপা সজ্ঞানে থাকা পর্যন্ত চিৎকার করতে থাকে। যদি কারোর কানে যায়, যদি কেউ বাঁচাতে আসে তাকে, কেউ যদি একবার তার চিৎকার কান্না শুনতে পায়, না, কিন্তু কেউ শুনতে পায়নি। যেমন করে শোনেনি ফজর আলী। ফজর আলীও পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু ফজর আলীর অচেতন মস্তিষ্কের মধ্যে দীপার চিৎকারের তীব্রতা কমে গিয়ে বাড়তে থাকে আরেকটি চিৎকার, অন্য একটি কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর এত বছরে ভুলে গিয়েছিল ফজর আলী। সেই একই চিৎকার, একই আর্তনাদ, মাসুরার চিৎকার। তুমি আমারে এই কোথায় নিয়ে আইলা ফজর? তুমি আমারে বেচা দিলা? আমি এখানে থাকুম না, আমার এইখান থেকে নিয়ে যাও। আমি তোমার লগে থাকুম ফজর, তোমার লগে যামু। আমারে নিয়ে যাও ফজর, আমারে নিয়ে যাও। আমারে কেন তুমি এভাবে ঠকাইলা? আমাকে তুমি বাঁচাও ফজর, আমারে তুমি বাঁচাও। আমারে কেউ বাঁচান গো ভাই, আমারে কেউ বাঁচান, আমারে কেউ বাঁচান গো ভাই, আমারে কেউ বাঁচান, আমারে কেউ বাঁচান। ফজর আলীর যৌবনে সে তার গ্রামের মাসুরাকে প্রেমের ফাঁদে ফেলে শহরে এসে বিক্রি করে দেয়। এরকম সে অনেক মেয়ের সাথেই করেছে। জীবনের শুরুতে তার পেশাই ছিল তাই। তবে মাসুরা ফজরকে সত্যিই ভালোবেসেছিল। সে ছিল অন্যদের থেকে আলাদা। অর্থের লোভে অন্য সবাই এই পেশাকে মেনে নেয়, কিন্তু মাসুরা ফজরকে ছাড়তে চায়নি।
না খেয়ে হলেও সে ফজলের সাথে থাকতে চেয়েছিল। ফজল সেটা বুঝতেও পেরেছিল, কিন্তু অর্থের লোভ সে অনুভূতির কাছে নতি স্বীকার করেনি। মাসুরাও মেনে নিতে পারেনি এই জীবন। বেশ কিছুদিন ওই নোংরা পেশার সাথে মানিয়ে নিয়ে একটু ফাঁক পেতেই ঝাঁপ দেয় নদীতে। দীপাও ঝাঁপ দিয়েছিল নদীতে। অচেতন দীপাকে ওই পাষণ্ডগুলো দূরে রাস্তার পাশে ফেলে দিয়ে আসে। তারপর জ্ঞান ফিরলে দীপা ঝাঁপ দেয় নদীতে। নদী থেকে ভেসে আসে দীপার চিৎকার, ভেসে আসে মাসুরার চিৎকার। আমার এইখান থেকে নিয়ে যাও ফজল, ফজল, আমি এইখানে থাকুন না। ফজল, ফজল, আমার এইখান থেকে নিয়ে যাও, আমারে নিয়ে যাও, আমারে নিয়ে যাও, আমি এইখানে থাকুন না। ফজল, ফজল, ফজল। অচেতন ফজল আলী ডাক শুনে চেতন ফিরে পায়। কতক্ষণ সে এভাবে পড়েছিল সে জানে না। ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে। মাথাটা এখনো তার ঝিমঝিম করছে। লাশকাটা ঘরটা খুটখুটে অন্ধকারে ছেয়ে আছে। হঠাৎ একটা লাশের উপর একটা স্পটলাইট জ্বলে ওঠে। চমকে উঠে ফজল আলী কয়েকবার পিছিয়ে যেতে আরেকটা টেবিলের সাথে ধাক্কা খায় সে। তারপর সেই লাশটার উপরেও লাইট জ্বলে ওঠে। লাশ দুটি যেন তাকে ঘিরে ধরে আছে। বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছে না ফজল আলী। সাহস করে লাশ দুটোর দিকে তাকায় সে। একটা লাশের মুখের ওপর থেকে কাপড় সরানোর জন্য হাত বাড়ায় ফজল আলী। কাঁপা কাঁপা হাতে চাদরের উপর হাত রাখে ফজল আলী। একটু একটু করে সাহস সঞ্চয় করে এক টানে সরিয়ে ফেলে সাদা চাদরটা। ফজল আলী দেখে দীপার ক্ষত বিক্ষত মুখ, প্রায় বের হয়ে আসা বড় বড় চোখগুলো যেন তাকেই দেখছে। ছিন্ন ভিন্ন ঠোঁট দুটিতে নিষ্ঠুর এক অমানবিক হাসি। কি দাদু, আমাকে সাহায্য করবেন না? আমার খুনিকে শাস্তি দেবেন না? কি দাদু, আমাকে সাহায্য করবেন না? আমার খুনিকে শাস্তি দেবেন না? দাদু, 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 ও দাদু, আসবেন না আমাকে সাহায্য করতে? দাদু, দাদু। তারপর পাশের টেবিলের লাশটার উপর থেকেও চাদরটা সরে যায়। ফজল আলী দেখতে পায় মাসুরার মুখ। এবার ফজল আলী চিৎকার করে ওঠে, না 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 না, এ হতে পারে না। না 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 না। কাকে শাস্তি দেবে না। তুমি? শাস্তি তো তোমাকে পেতে হবে, তোমাকে পেতে হবে শাস্তি। তোমাকে, তোমাকে শাস্তি দেব আমরা। হ্যাঁ, তোমাকেই দিব শাস্তি। আমরা তোমাকে শাস্তি দিব, তোমাকে, তোমাকেই দিব শাস্তি। তোমরা সবাই শাস্তি পাবে, সবাই। তোমাদেরকে আমরাই শাস্তি দেব, আমরা দেব শাস্তি। দাদু, তুমি তৈরি তো? দাদু ভাই, তৈরি তুমি? অসংখ্য সাদা চাদর জড়ানো লাশ এগিয়ে আসতে থাকে ফজল আলীর দিকে। সেই সাথে হাসির আওয়াজ। ফজল আলী পালিয়ে বাঁচতে চায়, কিন্তু কোথায় পালাবে সে? এটা যে লাশ কাটা ঘর, এখান থেকে বের হওয়ার যে আর কোনো রাস্তা নেই।